আজকের আমার এই ভিডিওটা প্রিয় প্রবাসী ভাইদের জন্য। সরকার বলছে 7.5% ট্যাক্স কাটবে। প্রবাসী ভাইরা এটা ভুল বুঝতেছে যে প্রবাসী ভাইরা যদি বৈধ পথে বাংলাদেশের মধ্যে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠা তাহলে তাদের কাছ থেকে 7.5% ট্যাক্স কাটবে। না ভাই, এটা ভুল বুঝবেন না। আপনারা অবশ্যই বৈধ পথে বাংলাদেশের মধ্যে টাকা পাঠাবেন, বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখবেন। আপনারা যারা প্রবাসী ভাইরা আছেন, আপনাদেরকে যেভাবে বোনাস দেওয়া হচ্ছে 2.5%, এই একই নিয়মে আপনারা 2.5% করে বোনাস পাবেন। এই নিয়মটা কাদের জন্য? যারা বাংলাদেশের থেকে ইউটিউবার, ফেসবুক আর ফ্রিল্যান্সার যারা ভিডিও বানাচ্ছে, বিদেশ থেকে রেমিটেন্স আনতেছে বাংলাদেশের মধ্যে থেকে, তাদের কাছ থেকে 7.5% কাটা হবে। আশা করি বুঝতে পারছেন। আর ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাই যেন এটা জানতে পারে। এটা আমার চেয়ে বেশি, আমি আপনাদেরকে বলছি। এবং আদালতে ওনার যে গ্রহণযোগ্যতা সেটাও অনেক বেশি, তার জ্ঞান এবং পাণ্ডিত্যের কারণে। তো পাবনাতে আসছে, ওনার সাথে আমি যাব একটা কাজে, আর আমার উচিত ছিল তার সাথে কুষ্টিয়াতে চলে যাওয়া। আমি অনেকবার গেছি তার বাড়িতে, তার পৈতৃক বাড়িতে, শহরের বাড়িতে। আজকে আমি জানেন আমার বাংলাদেশের প্রতিনিধি হিসাবে জেনেভা আইএলও কনভেনশনে আমার যোগদানের জন্য কিছুক্ষণের মধ্যে যদি রওনা না দিই তাহলে আমি প্লেন ধরতে পারবো না। আর প্লেন ধরতে না পারলে গরিব মানুষ টাকা নষ্ট হবে, আবার টিকিট কিনতে টিকিটের টাকা আমার জোগাড় করতে কষ্ট করব। তো সেখানে প্রায় 2 সপ্তাহ আমার থেকে চলে আসব। আর বাংলাদেশের যে কাজটা, বাংলাদেশের সমস্যা পীড়িত মানুষের, বিশেষ করে আমরা চত্বরাপুরের 9 নম্বর ওয়ার্ড থেকে শুরু করেছি আমরা ফ্যামিলি কার্ডের কার্যক্রম। প্রত্যেকটা পরিবার 2500 করে টাকা নিয়মিত পাবে। ওই দিন মেয়েদের মুখে যে হাসি দেখেছে এবং ভরসা দেখেছে, অভয় দেখেছি, এটা প্রাণ জোড়ানোর মতো। যে বাংলাদেশে যদি সব পরিবার পায় তাহলে বাংলাদেশের ক্ষুধা এবং দারিদ্রতা একটা স্তর কমে যাবে। বাংলাদেশের 4.5 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে, আর পছন্দ অনুযায়ী কর্ম পায় না 3,60,00,000 মানুষ। ঘরে 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 দারিদ্রতা। এই দুটো কাজের সমাধানের জন্য রাষ্ট্র কাজ করছে। আর পাবনা জেলা একসময় নগরবাড়ি ঘাট চলে যাওয়ার কারণে আমরা একেবারে পকেটের মধ্যে অবহেলায় পড়েছিলাম। সেটা কাকতালীয়ভাবে আল্লাহ আমাদের সেখান থেকে মুক্ত করতে যাচ্ছে। একই সাথে পাকিস্তান আমল থেকে যে দাবিটা পদ্মা এবং গঙ্গা ব্যারেজ, সেটা কুষ্টিয়া এবং পাবনার এই 2 জেলাকে সংযুক্ত করবে এবং বাংলাদেশের কৃষি, জীব বৈচিত্র্য এবং অর্থনৈতিক পরিবর্তনে বড় প্রভাব রাখবে। এর সুফল পাবে পাবনার লোক প্রত্যক্ষ, কুষ্টিয়ার লোক প্রত্যক্ষ, আর গোটা বাংলাদেশ। একই সাথে এটা প্রধানমন্ত্রী অনুমোদন করেছে। আর একটা হচ্ছে ওয়াই প্যাটার্ন ব্রিজ হলে আমরা যমুনা সেতু চলে যাওয়ার পরে যে বঞ্চনা, সে বঞ্চনা থেকে আমরা মুক্ত পাবো। এই বঞ্চনার কারণে আমাদের এখানে গাড়ির ব্যবসা চলে গেছে, হুঁশিয়ারির ব্যবসা চলে গেছে, বিড়ির ব্যবসা চলে গেছে, তাঁতের ব্যবসা চলে গেছে, কর্মসংস্থান চলে গেছে। আমরা দান, ভিক্ষা, সাহায্য যাই করি না কেন, যদি কর্মসংস্থান তৈরি করি তাহলে নিজের পায়ে সে নিজে দাঁড়াবে। সেই সুযোগটা হয়েছে। আর কতগুলো দাবি, যেমন হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়, রূপপুর, ঈশ্বরদীতে এয়ারপোর্ট, তারপরে রেল লাইন, রেল চালু হবে। আমার মনে হয়, আমি অনেক সময় বলি না, ভোটের সময় মৌলবীর দল বলল যে শিমুল বিশ্বাস তো গাড়ি ঘোড়ার নেতা, ওনাকে যদি আবার ভোট দেন, এমনি ওনার শক্তিতে আমরা পাঞ্জা লড়তে পারি না, আবার ভোট দিয়ে যদি শক্ত বানা দেন তাহলে আর রেল হবেই না। কেন? গাড়ির মালিক আর গাড়ির শ্রমিকের নেতা উনি। এটা মিথ্যা অপপ্রচারও মানুষকে বিভ্রান্ত করে। তা আমি হয়তো আগামী 1-1.5 মাসের মধ্যে রেল চালু হবে, ওদের মৌলবীদের ডেকে নিয়ে এসে বলবো, বাবা তোরা আমার পাশে থাক, একসাথে উদ্বোধন করি। আরো অন্যান্য উন্নয়নমূলক কাজ, কর্মসংস্থানের কাজ একই সাথে। আমরা পূর্ব অঞ্চল থেকে ফ্যামিলি কার্ড, আর হচ্ছে পশ্চিম অঞ্চল থেকে আমরা কৃষি কার্ড শুরু করব। আমার বাম পাশে দাঁড়িয়ে রয়েছেন পাবনা বিএনপির সেক্রেটারি, আইনজীবী সমিতির সভাপতি, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মাসুদ খন্দকার। অন্যান্য আমাদের অনেক নেতৃবৃন্দ রয়েছেন। ছোট বড় ঈদের শুভেচ্ছা জানানোর জন্য আমি গেছিলাম। হচ্ছে 3টে অনুষ্ঠান ছিল। সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের সমাবর্তন অনুষ্ঠান, জিসিআ স্কুলের 132 বছর উদযাপন অনুষ্ঠান, আর সরকারি শহীদ বুলবুল কলেজের একটা বর্ষ উৎসব। এইটা আমি ওখানে 2 ঘন্টা আটকে গেল। আপনাদের সাথে সময় দিলে বিদায় করে দিতে পারতাম। আজকে ঈদের শুভেচ্ছা দিয়ে মাফ করে দেবেন।
যাদের যে কাজ আছে পেন্ডিং রেখে গেলাম। মানে অনেক সময় আছে না, সভা মুলতবি থাকলো, আবার সভা খোলা হবে। আর অনেকের চোখ মুখ চেহারা আমি জানি মুখস্থ হয়ে গেছে কার কি করতে হবে। ইনশাল্লাহ আমাদের জীবনটা আপনাদের সাথে জড়িয়ে গেছে। আমার স্বপ্ন হচ্ছে বিপদগ্রস্ত দুঃখী মানুষের সমস্যার সমাধান করা। অনেকগুলো পারি, অনেকগুলো পারি না, না পারলেও আমি বিনয়ের সাথে সেগুলো করার জন্য চেষ্টা করি। উপর আল্লাহ রহমত লাগবে, আমাদের সব চেষ্টা লাগবে। আপনাদের ঈদ শুভেচ্ছা। আমি 1 মিনিট আমাদের মাসুদকে শুভেচ্ছা দিয়ে আমি ব্যারিস্টার রাঘব চৌধুরী আপনাদের ঈদের শুভেচ্ছা দিই। ওর নাম বলে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রিয় নেতা জনাব শামসুর রহমান শিমুল বিশ্বাস আপনাদের সামনে ঈদ শুভেচ্ছা দিয়েছেন। আমিও আপনাদেরকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আমাদের সবার উপর রহমত বর্ষণ করুক। আমাদের পাবনা 5 আসন এবং শামসুর রহমান শিমুল বিশ্বাসকে সুস্থ রাখুন, ভালো রাখুন। এবার আমাদের মাঝে এখানে আমাদের পার্শ্ববর্তী জেলার অতিথি এসেছেন এবং কেন্দ্রীয় রাজনীতিতে তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক কোষাধ্যক্ষ এবং পাবনা আইনজীবী সুপ্রিম কোর্ট বার সমিতির সাবেক কোষাধ্যক্ষ এবং ফোরামের দপ্তর সম্পাদক ব্যারিস্টার রাঘব চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং তিনি আমাদের সামনে তার বক্তব্য রাখবেন এবং ঈদের শুভেচ্ছা জানাবেন। বক্তব্য রাখছেন রাঘব চৌধুরী। অনেকেই যারা বিভিন্ন কাগজ টাগজ নিয়ে আসছেন, যেরকম হসপিটাল, চিকিৎসা, এইটা ওইটার মধ্যে নাম ঢোকানো, সব কাগজ দিয়ে যাবেন, আমি বুঝাই রাখবো। আর দেশের থেকে আমি আজকেই চলে যাব জেনেভাতে। জেনেভা দুনিয়ার একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে এখানে কনভেনশনে বাংলাদেশ সরকার আমাকে দেশের প্রতিনিধি হিসেবে নিযুক্ত করেছে। দোয়া করবেন যাতে করে সেখানে দেশের অধিকারটা, বিশেষ করে ভাগ্যহত শ্রমিকের অধিকারটা তুলে ধরতে পারি। ফিরে এসে আবারও কথা বলবো। আমার তো এখানে থাকলে 2 ঘন্টার বাধ্যতা আপনাদের কথা শুনি। আজকে চলে যাব। আর যাদের যেটুকু চোখের মধ্যে আটকায় রাখলাম, অনেকের কাজ আমি জানি অনগোয়িং হয়ে যাবে। আর এখন বক্তৃতা দেওয়ার সাথে সাথে আমরা চলে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আবারও আপনাদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। একটাই মাত্র কামনা, ওটা আদায়পুর না, আমি মনে করি গোটা বাংলাদেশের মানুষের পরিণামে আমি তাদের কাছে একটাই প্রার্থনা করি, বাংলাদেশের শান্তিতে ভরে দেয়, প্রতিটা মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, প্রতিটা জায়গায় যেন আইন শৃঙ্খলার অনেক উন্নতি হয়, ব্যবসা বাণিজ্যের অনেক উন্নতি হয়, তারপর জিনিসপত্রের দাম একদম নিম্ন পর্যায়ে চলে আসে, অর্থাৎ ক্রয় ক্ষমতার ভিতরে চলে আসে। আগামী ঈদের মধ্যে